আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষের পর কারফিউ জারি, পুলিশের গাড়িতে হামলা, আগুন ও শহরের পরিস্থিতি থমথমে। গোপালগঞ্জে সমাবেশে বাধার দ্বিগুণ জবাব দেওয়া হবে, এনসিপির হুঁশিয়ারি, প্রশাসন ব্যর্থ হলে নিজেদের রক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে মন্তব্য। এনসিপির নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি, দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে বলে সরকারের ঘোষণা। জুলাই শহীদ দিবসের রাষ্ট্রীয় শোক পালন, রংপুরের শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীর আয়োজনে বিভেদ দূর করার আহ্বান। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণ করা বৃক্ষের পরিচর্যার আহ্বান। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় 26টি নতুন স্থান যুক্ত হওয়ার খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার পর আজ রাত 8টা থেকে আগামীকাল বৃহস্পতিবার বিকেল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। সংঘর্ষের পর শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বিকেলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাহারায় এনসিপি নেতারা গোপালগঞ্জ ছেড়ে যাওয়ার পরও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর, র্যাব, পুলিশ ও বিডিআর সদস্যরা। শহরে টহল অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে দুপক্ষের সংঘর্ষের মধ্যেই 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার পাশাপাশি সমাবেশ মঞ্চে হামলার ঘটনা ঘটে। হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও। পরে এনসিপির নেতারা গোপালগঞ্জ ত্যাগের সময় আরেক দফা হামলার শিকার হন। আল মুকসেদ জানাচ্ছেন। দুপুর 2:15টার দিকে গোপালগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এনসিপি হাটাও একটি বিক্ষোভ মিছিল বের করলে সেনাবাহিনী তাদের ধাওয়া করে। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের পাল্টা ধাওয়া দেয়। এর আগে উত্তেজিত জনতা গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সভাস্থলে চেয়ার, টেবিল, মঞ্চ ভাঙচুর করে। এ নিয়ে পুলিশ ও সেনা সদস্যদের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকার সোনাপাড়া ও টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরেও হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও সেনার ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো, যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে,
সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকারণ্য করে ফেলতো। 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দেশে বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। আল মুকসিদ, চ্যানেল আই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে বাধার দ্বিগুণ গতিতে জবাব দেওয়া হবে। গোপালগঞ্জের পৌর পার্কের পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় তাহলে নিজেদেরকে রক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন, দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির 16তম দিন জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি। এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ঘিরে সকাল থেকে গোপালগঞ্জ জুড়ে উত্তেজনা বিরাজ করে। এনসিপির গাড়িবহরে পথে পথে বাধা দেওয়ার ঘটনাও ঘটে। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের পৌঁছানোর আগে সভাস্থলে হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাধা উপেক্ষা করে সভাস্থলে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গঠনের কথা বলেন কেন্দ্রীয় নেতারা। হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গিয়েছে। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। ওনার মতো স্বার্থপর, উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। আমরা আপনাদের অধিকারকে রক্ষা করতে এসেছি, আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। যদি আওয়ামী লীগের অবৈধ অর্থনৈতিক চেইনকে সরকার কন্ট্রোলে নিয়ে আসতে পারত, তাহলে এই আওয়ামী লীগের আস্ফালন আমাদেরকে দেখতে হতো না। যারা বাধা দিয়েছে ও হামলা করেছে তাদের বিচার না করা হলে আবারও গোপালগঞ্জ আসার হুমকি দিয়েছেন নাহিদ ইসলাম। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। গোপালগঞ্জের সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে আবারও এনসিপির গাড়িবহরে হামলা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গোপালগঞ্জ থেকে বের হন এনসিপি নেতাকর্মীরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি জাতীয় যুব শক্তি প্রত্যাহার করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পালন করছে। রাজধানীর বিভিন্ন স্থানের পাশাপাশি বিভাগীয় এবং জেলা শহরে এই ব্লকেট কর্মসূচি পালন করা হয়। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্লকেট প্রত্যাহার করে রাস্তার পাশে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন। আজ জুলাই শহীদ দিবস। কোটা বিরোধী আন্দোলনের সময় 2024-এর এই দিনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। রাষ্ট্রীয়ভাবে আজ শোক পালন হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানের মহানায়ক আবু সাইদের শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবসে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের আমলে আবু সাইদ হত্যার বিচার সম্পন্ন করার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মেরিনা লাভলি। জুলাই শহীদ দিবসের সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হওয়া শোক র্যালিতে স্মরণ করা হয় জুলাই অভ্যুত্থানের মহানায়ক আবু সাইদকে। তাকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ গেট ও পার্কের মোড় এলাকায় আবু সাইদ তোরণ, মিউজিয়াম ও স্মৃতি স্তম্ভের উদ্বোধন করা হয়। এ সময় জুলাই যোদ্ধারা জানান তাদের প্রত্যাশা প্রাপ্তির কথা। যেখানে পুলিশি হত্যাকাণ্ড, সেখানে পুলিশি হত্যাকাণ্ড না দেখে সমস্ত দায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর বর্তানো হয়েছে। করে যে নারীরা এই আন্দোলনের সাথে অতপ্রতভাবে যুক্ত হয়েছিল, সেই আন্দোলন পরবর্তী সময়ে এই নারীদেরকে সবচেয়ে বেশি বুলিংয়ের শিকার হতে হয়।
হয়েছে। বাংলাদেশে এই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে বাংলাদেশের সামনের দিনে আগাবে এবং আবু সাঈদের যে চেতনা, সেই চেতনাকে লালন করে বাংলাদেশ আগাবে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুলাই শহীদ দিবসের আলোচনা সভার প্রধান অতিথি আবু সাঈদের বাবা মকবুল হোসেন তার ছেলে হত্যার বিচার দাবি করেন। সরকার যেন নির্দিষ্টভাবে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসে, যেন তার বিচার করে। আর আমার শহীদ পরিবার হিসাবে কিছু সরকার সহায়তা দেওয়ার কথা, সেটা যেন আমি পাই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান, শহীদ আবু সাঈদ সহ জুলাই শহীদদের হত্যার বিচার দ্রুত গতিতে এগিয়ে চলছে। যদি সত্যিকার অর্থে বিচার চাই, তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে, দুর্নীতি বিরোধী সমাজ গড়তে হবে, সুশাসনের সমাজ গড়তে হবে। এই প্রক্রিয়াতে কিন্তু আমরা সকলে অংশীদার, আমাদেরকে অংশীদার হতে হবে। বিচার কাজ আপনাদেরকে আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, এখানে কারো কোনো রকম গাফলতি নাই। আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM-A ফায়েজ সহ অন্যরা। এ সময় আবু সাঈদ স্মরণে স্মরণিকার মোড়ক উন্মোচন সহ 22 শহীদ পরিবারকে সম্বর্ধনা দেয়া হয়। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে সরকার বলেছে, এনসিপির সমাবেশে বাধা দেয়া মৌলিক অধিকারের লঙ্ঘন। বলা হয়েছে, সরকার হামলাকারীদের শাস্তি নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টির সদস্য, পুলিশ এবং গণমাধ্যমের উপর নৃশংস হামলা চালানো হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের উপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা পরিচালিত এই জঘন্য কাজটি অব্যাহতি পাবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং তাদের সম্পূর্ণ জবাবদিহি করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। এটি সম্পূর্ণরূপে স্পষ্ট করে দেওয়া উচিত, আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। 24 জুলাইয়ে কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা বলেছেন, জুলাই শহীদ দিবস নয়, দিনটি শহীদ আবু সাঈদ দিবস নামেই যাতে পালন করা হয়, আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় সেই কামনাও করেছেন তারা। রংপুর থেকে ফিরে রাসেল জামাদারের ভিডিও চিত্রে তাফিমুল ইসলাম জানাচ্ছেন। যে স্লোগানে নিজেকে সঁপে দিয়েছিলেন আবু সাঈদ, সমাজের বৈষম্য দূর করতে নেমেছিলেন আন্দোলনে। বৈষম্যহীন সমাজের জন্য আবু সাঈদ অসম সাহসিকতার সঙ্গে পুলিশের বন্দুকের সামনে অকুতোভয় ভঙ্গিতে বুক পেতে দিতেও কুণ্ঠাবোধ করেননি। পুলিশের মুখোমুখি আবু সাঈদের ভাবমূর্তি আন্দোলনে আইকনিক হয়ে ওঠে। সাহসিকতার এই স্বতঃস্ফূর্ত প্রকাশ সারা দেশে ছড়িয়ে পড়ে কোটা আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফায়। ছাত্র জনতার আত্মত্যাগে 24-এর 5ই আগস্ট রচিত হয় জুলাই গণঅভ্যুত্থান। আবু সাঈদের নিহত দিন 16 জুলাই স্মরণ করতে সরকার জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে, কিন্তু আবু সাঈদের পরিবারের দাবি শহীদ আবু সাঈদ দিবসের। শহীদ আবু সাঈদ নামে দিবস পালিত করার কথা। ফির শুনলাম যে ওগুলা কাটি দিয়ে এখন 16 জুলাই দিবস ঘোষণা করার কথা। তো ওইটা আমরা মানি না। আমার ছেলে প্রথম শহীদ, বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ নামে যেন নামটা করদ করা হয়, এই দাবি আমার সরকারের কাছে। যে আন্দোলন কেড়ে নিয়েছে আবু সাঈদের মতো হাজার খানেক জীবন, সেই আবু সাঈদের মা বললেন, নতুন বাংলাদেশে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আমার ছেলের স্মৃতিটা যেন যুগ যুগ থাকি যায়, আমার ছেলে যেন বিতরণ যায় না, আমার ছেলে যেন যে জন্য জীবনটা দিছে ওটা যেন রাখি, আর যেন কারো মায়ের যেন বুক খালি হয় না। আমারে গেছে, আমারে বুক খালি হয়েছে, আমারে হোক। এই ঘটনার মেলা মেলা মায়ের বুক খালি হয়েছে, আর যেন জীবনে কাম হয় না। আবু সাঈদের পরিবারের দাবি শুধু সন্তানের হত্যার বিচার নয়, তাদের সন্তানের সাথে সারা দেশে সব সন্তান হত্যার বিচার চান তারা।
এই জায়গাটিতে গত বছর 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ। সেই ভিডিও ছড়িয়ে পড়লে স্ফুলিঙ্গের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আবু সাইদের পরিবার বলছে যে বৈষম্যহীন সমাজের জন্য আবু সাইদ লড়াই করেছিল, সে বৈষম্য এখনো রয়ে গেছে। রংপুর থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জলবায়ু অভিঘাত মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে চারা বিতরণ করা হয়। সবুজায়ন কর্মসূচির প্রশংসা করে সবুজ শ্যামল দেশ করতে রোপণ করা বৃক্ষের পরিচর্যার আহ্বান জানান বিশিষ্টজনেরা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সবুজ বেষ্টনী করতে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন চালিয়ে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় গাইবান্ধায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা এই যে গাছ লাগাই, এই গাছ কিন্তু নানা ধরনের উপকারের মধ্যে একটি বিশাল ভূমিকা রাখে বন্যার পানির ব্যাপারে। গাছ কিন্তু পানি শোষণ করে এবং এই যে ক্ষয় হয় মাটি, সেই মাটিকে কিন্তু ধরে রাখে। এই গাছকে শুধু রোপণ করলেই হবে না, এই গাছকে কিন্তু পরিচর্যার মাধ্যমে বড় করতে হবে। যেভাবে আমরা আমাদের মানব শিশুকে যত্ন নেই, গাছকেও কিন্তু প্রাথমিক অবস্থায় যত্ন নিতে হবে। এই বর্ষায় সবাই হাতে হাত মিলিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার করি। বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করে। গাছ আমাদের অক্সিজেন দেয়। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস, এগুলোর হাত থেকে রক্ষা করার জন্য এই বৃক্ষরোপণের আসলে কোনো বিকল্প নেই। ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজায়নে। কোমলমতি শিক্ষার্থী বিন্দুদেরকে এটার সাথে সম্পৃক্ত করা, তারা আসলে গাছের গুরুত্ব বুঝবে, তারা ভবিষ্যতে নিজ উদ্যোগে গাছ লাগাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গেলে প্রত্যেকবার গাছ লাগাতে হবে, সবুজায়ন করতে হবে। এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের একদিকে যেমন বিরূপ আবহাওয়া থেকে রক্ষা পাবে, পাশাপাশি দেশ এবং জাতি কিন্তু উপকৃত হবে। সবুজ শ্যামল দেশ করতে শুধু বৃক্ষরোপণই নয়, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নগরের ছাদ কৃষি হয়ে উঠেছে অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য সময় কাটানোর মাধ্যম, আবার পরিবারকেও দিচ্ছে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। তবে ছাদ কৃষিকে টেকসই করতে প্রয়োজন উপযুক্ত উপকরণ এবং সরকারি নীতিগত সহায়তা, এমন দাবি জানাচ্ছেন উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার বাড়িধারা ডিওএইচএস এর আবাসন এলাকা, এখানে 6 তলা ভবনের উপরে ছাদ জুড়ে একখণ্ড সবুজের আয়োজন। এর উদ্যোক্তা কর্নেল অবসরপ্রাপ্ত মোশাররফ হোসেন। কর্মজীবনের অবসরের পর বার্ধক্যের সময়টাকে ফলপ্রসূ করে তুলতে এই ছাদ কৃষি করেছেন। এটা কোভিড-19 সময় 2019-এর শেষ 20-এ, তখন দেখলাম যে সময়টা কিভাবে কাটানো যায়। তো সেই চিন্তাটা হঠাৎ করে ছাদ বাগানের কথা মনে পড়লো। তার আগে তো দেখেছি বিভিন্ন জায়গায়, তখনই ওই থেকেই আমি শুরু করলাম আর কি। এখান থেকে মিটছে দরকারি নিরাপদ পুষ্টির অনেকখানি। কালকে যেমন এই এখান থেকে 5-6টা ঢেঁড়স নেওয়া হয়েছে, এই পুঁইশাক, ঢেঁড়স, এই ধরনের জিনিসগুলো। প্রচুর পুদিনা পাতা, হ্যাঁ প্রচুর। লেবু গাছ করে আনা হয়েছে। শুধু বয়স্ক নাগরিকদের জন্য নয়, নগরের সব শ্রেণী পেশার মানুষের জন্য ছাদ কৃষি হতে পারে স্বস্তির স্থান। তবে ছাদ কৃষিকে এগিয়ে নিতে দরকার সরকারি নীতি সহায়তা বৃদ্ধি করা। নার্সারিতে ওরা যেটা বলে, কিছু কিছু ক্ষেত্রে ওরা মনে হয় চিট করে বা ইয়ে করে, কারণ আমরা তো অনেকটা বুঝতে পারি না প্রথম। তবে আমাদের ওই কৃষি সম্প্রসারণ বিভাগ বা ইত্যাদি থেকে যদি কেউ এসে সরাসরি মাটিটা চেঞ্জ করা দরকার, বা অনেক দেরিতে করেছেন, আরও 1 বছর পর পর বা 1.5 বছর পরামর্শ যদি থাকতো আমাদের, এবং সেইভাবে যদি কেউ করে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমাদের জন্য সুবিধা হতো আর কি। শহর অঞ্চলগুলোতে ছাদ কৃষির ব্যাপক সম্প্রসারণ হলেও এখনও সবচেয়ে বড় অন্তরায়গুলো হচ্ছে সঠিক তথ্য প্রাপ্তি, ভালো মানের বীজ এবং উন্নত মানের চারা, যেটা অনেক সময় নার্সারিগুলো থেকে পাওয়া যায় না। এমনই মন্তব্য করলেন এই ছাদ কৃষক অবসরপ্রাপ্ত কর্নেল মোশাররফ। ঢাকার ডিওএইচএস বাড়িধারা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।
এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে উৎসর্গ করে এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানিয়ে নতুন অনুসন্ধানী গণমাধ্যম বাংলা এডিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত সহ অন্য দলের সিনিয়র নেতারা বলেন, এদেশে আওয়ামী লীগের মতো স্বৈরাচার ও ভারতীয় আধিপত্যবাদ আর তৈরি হতে দেয়া হবে না। পরা কাসিম জানাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করা গণমাধ্যম বাংলা এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না কোনো প্রধান অতিথি। তবে বিএনপি, জামায়াত, এলডিপি, গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলের সিনিয়র নেতারা অনুষ্ঠানে বক্তৃতা করেন। শুরুতে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি কথা বলেন বাংলা এডিশনের চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। বাংলাদেশের গণমাধ্যমের উপরে এখনো চাপ আছে, কখনো বিএনপির কাছ থেকে চাপ, কখনো জামাতের কাছ থেকে চাপ, কখনো এনসিপির কাছ থেকে, সরকারের কাছ থেকে চাপ, অনেক কিছুই করা যায় না। যে কারণে আমি চিন্তা করলাম যে একটা প্রতিষ্ঠান করা দরকার। মানুষ যা দেখতে চায়, যেটা মানুষ শুনতে চায়, সেটা আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শোনাবো। বক্তারা বলেন, বাংলা এডিশন খবরের নেপথ্যের বিষয়গুলো অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরবে, সে বিশ্বাস তাদের আছে। কথা বলেন রাজনীতির নানা বিষয়েও। রাজনৈতিক নেতাদেরকে বুদ্ধিহীন ভাববেন না। এই দেশে আর হাসিনার জন্ম হবে না। এই দেশে স্বৈরাচার কখনোই আর, আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার এই দেশে আর রাষ্ট্র ক্ষমতায় কখনোই আসতে পারবে না। ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ, এটা হলো আমাদের 1 নম্বর এজেন্ডা। এটার থেকে মুক্ত না হলে কিছু হবে না। আজকের এই দিনটিকে বাংলা এডিশন বেছে নিয়েছেন এবং এর মধ্য দিয়ে একটা নতুন ধারা অবশ্যই সৃষ্টি হবে। বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অন্তর্বর্তীকালীন আমরা সকলে 1 বছরের জন্য আসি, 2 বছরের জন্য আসি, আর 5 বছরের জন্য আসি, নির্বাচিত হই আমরা অন্তর্বর্তীকালীন। এটা যেন মনে থাকে যে একবার কিন্তু যেতে হয়, সেই যাওয়াটা যেন সুন্দর হয়। অনুষ্ঠানে ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরাও। মঞ্চে তাদের উপস্থিতিতে বাংলা এডিশনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ মীর মুগ্ধের বাবা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। দোহায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলা, বুধবার পর্যন্ত 24 ঘন্টায় কমপক্ষে 100 ফিলিস্তিনি নিহত ও আহত 252 জন। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। কোনো রাজনৈতিক দলের চাপে নয়, মানুষের বিভ্রান্তি দূর করতেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো হয়েছে বলে দাবি করেছেন ইসি সচিব আক্তার আহমেদ। তবে ইসির প্রতীক তালিকার তফসিলে নৌকা প্রতীক থাকবে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কোনো দলকেও নৌকা প্রতীক দেওয়া হবে না। গত 12 মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে। কনফিউশন যাতে না থাকে সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্য, যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে, কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা। এর শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে, বা এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে গৃহ শ্রমিকদের শ্রম আইনের অন্তর্ভুক্তির পাশাপাশি সার্বিক সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। রাজধানীতে গৃহকর্মীদের অধিকারের জন্য অ্যাডভোকেসি এবং ক্ষমতায়ন উদ্যোগ শীর্ষক সংলাপে ILO কনভেনশনের অনুসমর্থনেও গুরুত্ব আরোপ করেন বক্তারা। গৃহ শ্রমিকদের জীবন জীবিকা সুরক্ষায় তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানান আলোচকরা। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। আধুনিক ও ব্যস্ত শহরে জীবনকে সহজ ও সাবলীল করে তুলতে গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছে লাখো গৃহ শ্রমিক। তবে দেশের বিশাল এই জনগোষ্ঠীর নিরাপত্তায় নেই কোনো আইনি বাধ্যবাধকতা। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নির্যাতন সহ নানামুখী সমস্যা গৃহ শ্রমিকদের নিত্যসঙ্গী। এরই ধারাবাহিকতায় 2015 সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিকে কার্যকর আইনে রূপান্তর শীর্ষক সংলাপে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার দাবি সংশ্লিষ্টদের। এখানেও সংস্কার করতে হবে এবং সেটা শ্রম আইনের মধ্যে অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই। আমরা আজকে যারা এখানে আছি তারা কয়জন সচেতন? আমরা নিজেদের বাসায় কি যে কথাগুলো বলছি সেগুলো আসলে আমরা ফলো করি কিনা?
গৃহ শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, শ্রমিক হিসেবে স্বীকৃতি দান ও মর্যাদা প্রতিষ্ঠায় নানা পরামর্শ তুলে ধরেন আলোচকরা। গৃহ শ্রমিকরা শ্রমিক হিসাবে শ্রম আইনে যাবে, এটা একটা। আরেকটা আমরা বলছি যে আইএলও কনভেনশন 189 এটা রেকটিফাই আমাদের করতে হবে। এই অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যে শুধুমাত্র শ্রমিকের অধিকারই নিশ্চিত হবে তা না, এই অধিকার নিশ্চিতের মধ্য দিয়ে মূলত যারা এমপ্লয়ার তাদের যে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস সেই জায়গাটাও কিন্তু এনশিওর হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি গৃহ শ্রমিকের অধিকার নিশ্চিতে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি জরুরি বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। গৃহ শ্রমিক এই টার্মটা তো নাই, এটা আমার মনে হয় যে তাদেরকে আমরা কি নামে ডাকবো, কোন টার্মটা তাদের জন্য সম্মানজনক সেই সংজ্ঞাটাকে আমাদেরকে চিন্তা করতে হবে। সব কাজ এককভাবে একটা মন্ত্রণালয়ের উপরেও না, এককভাবে একটা ব্যক্তির উপরেও না, এটা করতে গেলে একটা আন্তঃমন্ত্রণালয় বা নানা রকম সম্পর্ক দরকার হয়। সেজন্য এইরকম সম্পর্কগুলোকে আরেকটু বাড়ানো। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সংলাপের আয়োজক সবুজের অভিযান ফাউন্ডেশন ও অক্সফাম বাংলাদেশ। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত 100 ফিলিস্তিনি নিহত এবং 252 জন আহত হয়েছে। গাজার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত ত্রাণ কেন্দ্রে ভিড়ে চাপা পড়ে 20 জনের মৃত্যু হয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় এখনো পর্যন্ত 1400-এরও বেশি স্বাস্থ্যকর্মী মারা গেছেন। এতে স্বাস্থ্যসেবা ও মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে চুক্তি হলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। নিটোল টাটা বিশেষ সংবাদ। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত হলো নতুন 26টি দেশ। এর মধ্যে রয়েছে তুরস্কের প্রাচীন ধ্বংসাবশেষ এবং সিয়েরা লিওনের বন্যপ্রাণীর অভয়ারণ্য। তুরস্কের সর্দিস এবং সিয়েরা লিওনের গোলাটিওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা এই তালিকায় স্থান পেয়েছে। এই স্বীকৃতি স্থানগুলো সংরক্ষণ এবং পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউনেস্কোর সর্বশেষ এই ঘোষণায় বিশ্বজুড়ে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করল। এবারে কৃষি সংবাদ। কৃষি নির্ভর গাইবান্ধায় বিটরুট চাষের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। ধান, পাট সহ প্রচলিত ফসলের চাষের পাশাপাশি প্রথমবারের মতো এই জেলায় ভিনদেশি সবজি বিটরুট চাষ হচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। টানা ভারী বর্ষণে চরম জলাবদ্ধতায় নাকাল নোয়াখালীর জনজীবন। মানবতর জীবন কাটাচ্ছেন পানিবন্দী লাখো মানুষ। বৃষ্টিপাত চলতে থাকায় বন্যা আতঙ্কে স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার আবেদন জানানো হলেও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে পরিকল্পিত উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিনা খরচে প্রবাসের আয় পাঠানো যায় কিনা ব্যাংকারদের তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জনতা ব্যাংকের রেমিটেন্স সেবা মাস উদ্বোধন করে গভর্নর বলেন, প্রবাসীদের পাঠানো বিদেশি মুদ্রা দিয়ে ব্যাংকগুলো নানা রকম ব্যবসা করে, কাজে টাকা পাঠানোর কমিশন মওকুফ করলেও এসব ব্যবসার লাভ থেকে সেই ক্ষতি হয়তো পুষিয়ে নেওয়া সম্ভব। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন গভর্নর। সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। আলোচনা করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান। এ সময় জানানো হয়, দেশটিতে জনতা ব্যাংকের 4টি শাখার মাধ্যমে আগামী 1 মাস বিনা কমিশনে 1,500 দিরহাম করে পাঠানো যাবে। জনতা ব্যাংকের যে উদ্যোগটা সেটা ভালো, এবং আমাদেরকে দেখতে হবে যে কম্পিটিশনের মাধ্যমে যদি আমাদের ব্যাংকরা এই ফিটাকে কমিয়ে আনতে পারে বা শূন্য করে দিতে পারে, কারণ রেমিটেন্সের প্রবাহের অনেক পজিটিভ দিক কিন্তু ব্যাংকাররা পায়।
শুধুমাত্র যে রেমিটেন্সের জন্য যে তাদেরকে যে কস্টটাকে বহন করার জন্য শুধুমাত্র ফি নিতেই হবে এমনও কোনো কথা নাই। কারণ এই ডলার দিয়ে তারা কিন্তু অন্য জায়গায় ফি নিতে পারবে, ইম্পোর্টারের কাছ থেকে ফি নিতে পারবে, তারা এলসি ওপেনিং করে সেখানে মার্জিন নিতে পারবে, অনেক কিছু করা সম্ভব হচ্ছে এই ডলারটাকে দিয়ে। সংবাদের সময় হলো আবারও বিরতির। রাজশাহীতে হয়ে গেল এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডের বাছাই পর্ব। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজশাহী মহানগরীর 14 নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে রাজশাহী বিভাগীয় বাছাই কার্যক্রম হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে 200 জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে সিনিয়র গ্রুপ থেকে 5 জন এবং জুনিয়র গ্রুপ থেকে 30 শিক্ষার্থী বাছাই পর্বে উত্তীর্ণ হন। তারা আগামী 26 থেকে 29 জুলাই ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রাজশাহী বিভাগের প্রতিনিধি অমিত কুমার পাল এবং অন্যরা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষের পর কারফিউ জারি, পুলিশের গাড়িতে হামলা, আগুন ও শহরের পরিস্থিতি থমথমে। গোপালগঞ্জে সমাবেশে বাধার দ্বিগুণ জবাব দেওয়া হবে, এনসিপির হুঁশিয়ারি। প্রশাসন ব্যর্থ হলে নিজেদের রক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে, মন্তব্য। এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি, দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে বলে সরকারের ঘোষণা। জুলাই শহীদ দিবসের রাষ্ট্রীয় শোক পালন, রংপুরে শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীর আয়োজনে বিভেদ দূর করার আহ্বান। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজ শ্যামল দেশ গড়তে রোপণ করা বৃক্ষের পরিচর্যার আহ্বান। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।